অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন, তা নিয়ে প্রচুর আলোচনা সমাজ মাধ্যমে, সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। সেই অবেদ্য দুর্বেদ্য জায়গাটা তৃণমূল কংগ্রেস একেবারেই পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করে রেখে দিয়েছিল, সাধারণ মানুষের যাতায়াত সেখানে বৈধ ছিল না। আর আজকে সেই বাড়িটি অবৈধ বলে পুরসভার নোটিশ যাচ্ছে। মাত্র 7 দিন সময় দেওয়া হয়েছে ওই বাড়ির অবৈধ নির্মাণের অংশটিকে ভেঙে ফেলার জন্য নিজে থেকে। আর যদি না ভাঙে তাহলে পুরসভা এসে ভেঙে দেবে। শুধু তাই নয়, নিজে দুর্নীতি করেছে, নিজের মা লতা ব্যানার্জি তার নামেও লিপস অ্যান্ড বাউন্সের একটি কালীঘাটে একটি আবাসন রয়েছে, সেটিও অবৈধভাবে একটি অংশ নির্মাণ, সেটিকেও ভেঙে দেওয়ার জন্য পুরসভার নির্দেশ দিয়েছে, আপনারা সকলেই জেনে গিয়েছেন। কিন্তু সব থেকে মজার কথা কি জানেন? পুরসভাটা কার? কলকাতা পুরসভা কার? মেয়র কে? মেয়র তো ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভা তো এখনো তৃণমূলের দখলে। তাহলে তার মানে কি ফিরহাদ হাকিম নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার জন্য 7 দিনের মধ্যে, আর তার মা লতা ব্যানার্জি? আজকে শোনাবো আপনাদের সামনে ফিরহাদ হাকিমের বক্তব্য, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, আভ্যন্তরীণ রিপোর্ট কি উঠে এসেছে সেটাও আপনাদের সামনে আমি জানাবো। তবে হ্যাঁ, এই মুখ্যমন্ত্রীর পাশে যদি আপনি না দাঁড়ান তাহলে আবারও আপনি সেই ভুল করবেন যে ভুলটা এবারে হয়তো তৃণমূলকে ভোট দিয়ে করেছেন আপনারা। তাই আজকে আলোচনা করব আপনাদের সামনে, আপনাদের ভুল শুধরে নেওয়ার জন্য আরো একটা সুযোগ। এই শুভেন্দু অধিকারীকে সমর্থন করে একটি ডেফিনেটলি কমেন্ট করবেন, চাইলে করতে পারেন। এবং আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের ভয়েস হয়ে আমার কথা ফুটে উঠুক এটা যদি চান, তাহলে দয়া করে সাবস্ক্রাইবারের বাটনটা দয়া করে প্রেস করে দেবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। শুভেন্দু অধিকারী ফলতায় প্রচার পর্বে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 24টি অবৈধ বাড়ি এবং তার নির্মাণ জমি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এ প্রশ্ন তার আজকের নয়, বিরোধী দলনেতা থাকা অবস্থাতে থেকেই তার সেই প্রশ্ন ছিল। কিন্তু আজকে বিশ্বাসঘাতকতা করেনি সেই শুভেন্দু অধিকারী। বিগত মুখ্যমন্ত্রী, বিশ্বাসঘাতক মুখ্যমন্ত্রীর মতো এই মুখ্যমন্ত্রী নয়। এই মুখ্যমন্ত্রী শুধুমাত্র যা করে দেখাচ্ছে, সত্যি ইতিহাস এনাকেও ভুলবে না, যেমনটা প্রাক্তন মুখ্যমন্ত্রী দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীকেও ভুলবে না। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্য সব শোনাবো, কিন্তু আমি এইখানে আপনাদের সামনে একটা জিনিস দেখাই। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী, শুধুমাত্রই গুন্ডা পুষে নিজে সব থেকে বড় গুন্ডা ছিলেন, নিজেই বলতেন আমি কি গুন্ডা। তার উত্তরটা আমরা সবাই জানি তিনি গুন্ডা কিনা। তিনি এখন আভ্যন্তরীণ বৈঠকে বলছেন হকারদের দোকান গুড়িয়ে দেওয়া হচ্ছে, বিধায়কদের বৈঠকে উদ্বেগ প্রকাশ মমতার, প্রতিবাদে পথে নামছে তৃণমূল। নামুন নামুন, বেশি করে পথে পথে নামুন। তার কারণ কারা কারা পথে নামছেন সেটা ভালো করে এই রাজনৈতিক দলে যারা রয়েছে, সরকারে যারা রয়েছে তাদের দেখতে হবে। যারা নামছেন খুব সম্ভাবনা তাদের বাড়িতেই অবৈধভাবে নির্মাণ, কারণ তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের মানুষই মানে দুর্নীতির সঙ্গে জড়িত। আমি বলেছিলাম না যে 26,000 চাকরির চাল আর কাপড় বাঁচতে না পেরে সুপ্রিম কোর্ট যদি পুরো প্যানেলটাকে অবৈধ ঘোষণা করে দিতে পারে, তাহলে তৃণমূলের মধ্যে কে দুর্নীতিবাজ আর কে স্বচ্ছ এটা বাঁচতে না পেরে পুরো মন্ত্রিসভাটাকে জেলে পাঠিয়ে দেওয়া উচিত কিনা। সমর্থন করলে লিখে জানান। আমি মমতা বন্দ্যোপাধ্যায় খুব কান্নাকাটি করছেন, মানে খুব শীঘ্রই তিনি কি কি দুর্নীতি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি কি কি দুর্নীতি করেছেন সেই হিসাব আমাদের সামনে আসতে চলেছে। শুধু অপেক্ষা করুন, শুধু অপেক্ষা করুন আর দেখতে থাকুন এই মুখ্যমন্ত্রী, সত্যের পথে থাকা মুখ্যমন্ত্রী এই অসত্যকারীদের, এই দুর্বৃত্তায়নদের কিভাবে সংবিধানের মতো করে এদেরকে একেবারে রাজনৈতিকভাবে ছেড়ে দিন, এদের সম্পূর্ণ সাজা কিভাবে দিতে পারে সংবিধানের মধ্যে থেকে সেটা দেখাবে এই মুখ্যমন্ত্রী। কিন্তু আমি আপনাদের সামনে অনেক তথ্য দেখাবো, তার মধ্যে একটা দেখাই আগে। শান্তনু সিনহা বিশ্বাস, এরকম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমচা চামচা প্রচুররা রয়েছেন। এদের সম্পত্তি কোনটা মমতার সম্পত্তি আর কোনটা অভিষেকের সম্পত্তি সেটা আপনি বুঝতে পারবেন না। আমি একটা দেখাচ্ছি, মুর্শিদাবাদে এই শান্তনু সিনহা বিশ্বাস, যিনি এই মুহূর্তে পুলিশের বা ইডির হাতে গ্রেপ্তার, এই শান্তনু সিনহা বিশ্বাসের একটা প্রাসাদ প্রমাণ বাড়ি আপনারা দেখুন। ঠিক আছে, মানুষের টাকা কিভাবে একজন মাত্র মানে একজন পুলিশ অফিসারের পক্ষে এই ধরনের বাড়ি, মানে দেখে মনে হবে আদানি আম্বানি কিংবা মনে হবে একটা ছোট রাজভবনের অংশ। একবার ভিডিওটা দেখুন। এই রকম কিন্তু প্রত্যেকটা প্রায় অনেক তৃণমূল নেতাদের এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। একবার দেখুন তো ভিডিওটা।
দেখলেন, এ শুধু একা শান্তনু বিশ্বাস নয়, তৃণমূলের মেজো সেজো ছোট বড় যাকে ধরবেন এইরকম অবৈধ নির্মাণ পাবেন, এবং এদের প্রত্যেককে আইনের মধ্যে নিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যদি ভাঙার নির্দেশ দেওয়া হতে পারে। আপনারা সকলে জেনে গেছেন শান্তিনিকেতনকে 7 দিনের সময় দেওয়া হয়েছে, তার একটি পার্ট পুরসভার নিয়মের বহির্ভূতভাবে সেটা তৈরি করা হয়েছে, সেটাকে 7 দিনের সময়ের মধ্যে ভাঙতে হবে। তার মা লতা বন্দ্যোপাধ্যায়েরও একটি বাড়ির অংশ লিপস অ্যান্ড বাউন্সের নামে, সেটাও অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে, তারও একটি অংশকে নিজে থেকে ভাঙতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যা পারবেন করুন, আমি কিছু করব না, ভাঙলে ভেঙে দিন। ঠিক আছে, তো ওইটা নিয়েও একটা সিম্প্যাথি নাটক করার চেষ্টা করবে, কিন্তু সিম্প্যাথির নাটক নয়, এদের একেবারে ভেঙে গুড়িয়ে দিয়ে এদের এই বাড়ি ভাঙা নয়, এদের ঔদ্ধত্যর গুড়িয়ে দেওয়ার মানে এইগুলো হচ্ছে নিদর্শন হবে আমাদের। আমি আপনাদের সামনে এইখানে একটা অদ্ভুত করা ঘটনা দেখাবো, অবাক করা। সেটা হচ্ছে এখন মেয়র কে মেয়র ফিরহাদ হাকিম, মুখটা শুধু দেখুন। বলেছিলেন না যে হিন্দু সম্প্রদায় অভাগা দুর্ভাগা, সবাইকে উর্দু শিখতে হবে বলেছিলেন না এই 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 ফিরহাদ হাকিম, এরও কি করে এই সমস্ত বক্তব্যের পর একটা সেকুলার কান্ট্রিতে এও কি করে বাইরে রয়েছে আমি জানি না। হবে, হয়তো আস্তে আস্তে হবে। গোটা হিন্দু সম্প্রদায়কে দুর্ভাগা বলে উল্লেখ করেছিলেন একদিন। কারুর অন্য কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ কোন ধর্ম সম্পর্কে এই ধরনের বক্তব্য বলেন? একজন মেয়ারের ইয়েতে বসে, আর ওই তৃণমূলের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হিজাব পরা একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন বলে যা ইচ্ছা তাই করে গিয়েছেন। এখানে আমি দেখাবো, ওই বলছেন মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে আমি তো মানে এসবে কিছু জানি না, আমি তো নোটিশ এসবের তো জানি না, নোটিশ পাঠানোর এসব আমি জানি না, আমি তো ল মেকার, এসব বলছেন। আরে আপনি চেয়ারম্যান, আপনি মানে মেয়র, আপনি জানেন না মানে আপনার নির্দেশ ছাড়া কি করে নোটিশ যাবে? আপনার তো সাইন লাগবে, কিংবা আপনি যাকে অথরিটি দেবেন তার তো সাইন লাগবে বলে আমার বিশ্বাস। কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের। और केएमसी एक्ट में हम लोग पॉलिसी मेकर हैं। तो दादा आप मेयर हैं, आपको नहीं मालूम है? हम पॉलिसी मेकर हैं केएमसी एक्ट में। हम लोग हमको ये बारे में कोई जानकारी नहीं। नोटिस जो है उसमें बोरो का मेंशन किया गया है। बोरो भी एडमिनिस्ट्रेशन का अंडर में है हमारा। हम लोग का इसमें हमको कोई जानकारी नहीं है। लेकिन दादा आपको तो ऐसा होता है कि अगर किसी को नोटिस दर्ज की जाती है तो वो कमिश्नर या मेयर की जानकारी में होता है? नहीं, ऐसा नहीं। दादा एक सवाल है दादा, हो सकता है बुरा लगे दादा, क्या ऐसी कोई खबरें हैं कि क्या मेयर को वहाँ काम करने नहीं दिया जा रहा है? ऐसा क्या आपका आरोप हो सकता है? बाद में बोलेंगे, अभी ये क्या শুনলেন, মুখ চোখটা দেখলেন। তৃণমূলের আমলের একটা ছবি দেখবেন, ভিডিও দেখবেন, বাঘ, একটা বাঘ বাচ্চা, সবাই একটা বাঘ বাচ্চা, শুধু আইনকে ব্যবহার করে অবৈধ কাজ করে যাওয়া এবং নিজেদের ধন সম্পত্তি। এই শান্তনু সিনহা বিশ্বাস একজন পুলিশ অফিসার, সম্পত্তিটা দেখলেন। দিলীপ মন্ডল কিছুদিন আগে দেখিয়েছিলাম পশ্চিম মগরাহাট না কোথাকার, দক্ষিণ 24 পরগনার, দেখেছিলেন বাড়ি ফাড়ি দেখেছিলেন। এই মানে একটা রাজভবনের যতটা জমি রয়েছে তার থেকে ওর বাড়ির জমি বেশি রয়েছে। একটা এমএলএ এরকম পরিমাণ, একটা গ্রাম পঞ্চায়েতের বাড়িতে গিয়ে যদি দেখেন তাহলে সেখানেও দেখবেন এরকম। আমার মনে হয় প্রত্যেকে আত্মসমর্পণ করুন, ঠিক যেভাবে মাওবাদীরা আত্মসমর্পণ করছে এসে সরকারের কাছে বন্দুক জমা দিয়ে, আপনারাও আপনাদের অবৈধ সম্পত্তিগুলো এসে মুখ্যমন্ত্রীর কাছে একদম গিয়ে বলুন যে ভুল করেছি, এই আত্মসমর্পণ করলাম, এই আমার দলিল, এটা আমার নিজের টাকায় কেনা নয়। যদি এরকম থাকে তাহলে আত্মসমর্পণ করুন। আমি এই শুভেন্দু অধিকারীকেও মুখ্যমন্ত্রী হিসেবে বলবো একটা সুযোগ দিন, মানে ছোট লেভেলের, বড় লেভেলের নয়, বড় লেভেলের পানিশমেন্ট চাই, বড় লেভেলের বাড়ি গোড়ানো চাই, পানিশমেন্ট চাই। মানুষের অত্যাচার করে এগুলো এরা বানিয়েছে, এবং ছোট লেভেলের যারা রয়েছে আমচা চামচা তাদেরকে কিন্তু একেবারে একটা সুযোগ দিন মাওবাদীদের মতো, মানে একদম ক্লাব স্তরের নেতা, তার উপরে বলুন অবৈধ যা আছে বাবা ফেরত দিয়ে যান, সেগুলো আবারও মানুষের মূল স্রোতে, অর্থনীতির মূল স্রোতে সেগুলোকে বেচে বা নিলাম করে সেগুলোকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসা হবে। আমি কেন বলছি আপনাদের, দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতিবাজ, তৃণমূল কংগ্রেস মানেই অসভ্য, ব্যাপারটা এরকম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে এই সমাজে যারা যারা মানে কি বলবো, বলা যায় না ওইরকম কথা, যারা কি বলবো মানে একটু দুর্নীতি পরায়ণ লোক, একটু গুন্ডা, একটু বাজে লোক সমাজে, সব সমাজেই তো থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে পিক করেছিলেন ইন্টারভিউ নিয়ে। একটা এমপ্লয়ি একটা কোম্পানিতে কিভাবে কি করে, যে ভালো ভালো লোকজনদের হায়ার করে যে কাজ করতে পারবে।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য এই সমস্ত গুন্ডা, যে সমস্ত লোকজন মানে বিভিন্ন চুরি করে তার কাছে কিছু ভাগ পৌঁছে দেবে, এই ধরনের লোকদের নিয়ে এসেছিলেন, গোটা রাজ্য জুড়ে তার জাল বিস্তার করে দিয়ে তাদের কাছ থেকে টাকা তুলেছিলেন। এবং শান্তিনিকেতন তো ছেড়ে দিন, এগুলো তো মানুষের সামনে দু একটা। আদতে শুভেন্দু অধিকারীর করা উচিত বিদেশে কত টাকা পাচার হয়েছে কোন কোন বান্ধবীর মাধ্যমে, এই তথ্য উন্মোচন করা উচিত। আমার ব্যক্তিগত বিশ্বাস পশ্চিমবঙ্গের এই মুহূর্তে টোটাল যে জিডিপি রয়েছে, সেই টোটাল জিডিপির পরিমাণে কিন্তু এই সমস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে যদি আপনি সেই অর্থ বাজেয়াপ্ত করেন, সম্পত্তি বাজেয়াপ্ত করেন, দেখবেন যে সেই পরিমাণ আর পশ্চিমবঙ্গের টোটাল জিডিপির পরিমাণ সমান হয়ে যাবে। তাই শুভেন্দু অধিকারীর সামনে এখন অনেক বড় লড়াই, আর এই লড়াই একা মুখ্যমন্ত্রীর পক্ষে লড়া সম্ভব নয়। যদি আপনি আপনার ঘরে বসেও সমর্থন না করেন, যদি এখনো জয় বাংলা করে যান, তাহলে বিশ্বাস করুন এই দুর্নীতির ভাগ আপনারও পড়বে, আর আপনি কোনো না কোনো ভাবে এই দুর্নীতি আপনার কাছেও যাচ্ছে। এই রাজনৈতিক দল, আপনি যে কোনো পৃথিবীর রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারেন, আপনি উগান্ডার রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারেন, কিন্তু এই রাজনৈতিক দলকে নয়। আমার মনে হয় এটাকে জঙ্গি সংগঠনের থেকেও কম কিছু বলা যায় কিনা আমি জানি না। তার কারণ একটা রাজনৈতিক দলে কি করে সবাই এরকম হয়ে যায়। আমি একটা ভিডিও দেখাচ্ছি, একজন কাউন্সিলর, কোথাকার কাউন্সিলর আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, একজন তৃণমূলের কাউন্সিলর, সে দেখুন নারী পাচার চক্র আর মদ এই নিয়ে ধরা পড়েছে। ঠিক আছে, এরা দুদিন আগে পুলিশ এদের স্যালুট করতো, আজকে পুলিশ শুধুমাত্র মানে একজন যোগ্য মুখ্যমন্ত্রী পেয়েছে বলে কলারটা ধরে নিয়ে যাচ্ছে। দেখুন কি করছে, এই ভিডিওটা দেখুন একবার। আপনি কি করছিলেন নিয়ে মেয়েদের নিয়ে? আমি কেন মেয়েদের নিয়ে থাকবো? তাহলে ওখানে কি আমি করছিলেন? মেয়েদের সঙ্গে ছিলাম। ঘর থেকে মদের বোতল উদ্ধার হলো। হ্যালো ভাই, আরে আসো আসো। আমি নেই তো। চলো, আমাকে পুলিশ ধাক্কা মেরে নিয়ে স্যার, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, জানেন, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। নিয়ে গেলে কি হবে? দেখলেন, এই তো চিনতেন কাউকে, এই কাউন্সিলরকে চিনতেন? এরকম কত কাউন্সিলর হয়ে আছে দেখেছেন, নারী পাচার চক্র, মদ। মানে আপনি খুঁজে পাবেন, মানে ডেফিনেটলি আছে, হয়তো খুঁজলে মানিক পাওয়া যাবে, হয়তো হিরে মানিক দু একজন ভালো মানুষ রয়েছেন, কিন্তু সে মানে খুঁজে পাওয়াই মুশকিল। আজ পর্যন্ত খুঁজে পেলাম না, আজ পর্যন্ত খুঁজে পেলাম। যারা ছিলেন তারা বেরিয়ে অন্য দলে অনেক আগেই চলে গেছেন, অনেক আগেই চলে গেছেন, থাকতে পারেনি এরকম একটা দুর্নীতিগ্রস্ত দলে শেষ পর্যন্ত কেউ থাকতে পারেনি। আমি এইখানে আপনাদের সামনে যে তথ্যটা দেব এবার, সেটা হচ্ছে সিংহম, স্বঘোষিত সিংহম পুষ্পা। এই পুষ্পা আপনারা জানেন তিনি ভোটে লড়বে না বলে জানিয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে গাছে তুলে মই কেড়ে নেওয়ার কাজটা খুব সুকৌশলে করে দিয়েছেন। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বিরাট মাপের নেতা এবং বিরাট তার দম। 10 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি একেবারে ফাঁসির মঞ্চে। আজকে 10 পয়সা কেন আমি জানি না, 10 কোটি টাকার না কত কোটি টাকার তার বাড়ির অংশ ভাঙা হবে, একটা অংশ, জানি না পুরোটা নয়, ডেফিনেটলি একটা অংশ, সেটাও কতটা আমি বলতে পারবো না। তো তিনি 10 পয়সার দুর্নীতির কথা বলে গিয়েছিলেন। আজকে দেখুন এই 10 পয়সা কি বলবেন, এবার তিনি ফাঁসির মঞ্চ করার জন্য বলবেন? ভারতীয় সংবিধান সেটা পারমিট করে না, কিন্তু বলেছিলেন না? এই যত দুর্নীতি করেছে বুক তত ফুলিয়ে কনফিডেন্সের বোধহয় পিল খেতেন। আমি জানি না দুর্নীতি করেও এত মানে কনফিডেন্সের সঙ্গে বলা যায় কিনা। মানুষ করতে পারে না, অপরাধমূলক মানসিকতা না থাকলে এরকম আচরণ কেউ করতে পারে না। আপনি অন্যায় করলেই আপনার মনে অতটা কনফিডেন্স আসে না, সেই কারণেই পুলিশের ইয়েতে ধরা পড়ে যান, পড়ে যান। আর এরা যত দুর্নীতি করেছে তত বুক টান টান হয়ে গেছে, একদম এইরকম ভাবে বুক টান টান করে, একদম 10 পয়সার দুর্নীতি যদি আমি করে থাকি, এইরকম ভাবে এদের দিনের পর দিন মানুষকে ভুল এবং বোকা বাড়িয়েছে। আমি আপনাদের সামনে একটা টুইট দেখাচ্ছি, আমি মনে করিয়ে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টুইটটা করেছেন কবে? 2 মে সম্ভবত, মানে ওই নির্বাচনের বা 2 মে বা তার কিছুদিন আগে, মানে ওই নির্বাচনের ফল প্রকাশের আগে কিংবা লাস্ট দফার ভোটের আগে তিনি বলছেন, আমি লাস্ট ট্রানজেক্টটা পড়ছি, ব্রিং এভরিথিং ইউ হ্যাভ গট, I challenge the entire Union of India, come to Falta, send your strongest, send one of the godfathers from Delhi, if you have got nerve, contest in Falta। বলছে যে তোমার যা আছে নিয়ে চলে আসো,
আমি ইউনিয়ন ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছি, ফলতাতে এসো। গোটা ভারতকে চ্যালেঞ্জ করেছেন যে ফলতাতে এসো, আর যদি ক্ষমতা থাকে ফলতাতে লড়ে দেখাও। এইরকম ঔদ্ধত্য, বললাম না, এরা কনফিডেন্সের পিল খেত আলাদা করে আমার মনে হয়, না হলে এত কনফিডেন্স একজন মানুষের পক্ষে সম্ভব নয়। ধরুন আমি এখানে বলতে পারবো যে আমি নরেন্দ্র মোদীর থেকে সব থেকে বড় নেতা, আমি হচ্ছি নরেন্দ্র মোদী যা বোঝেন তার থেকে 10 গুণ বোঝেন বলে আমি একদম বুক ফুলিয়ে বলতে পারবো? আমি বলতেই পারবো না, আমার কথার মধ্যেই একটা জড়তা চলে আসবে। তখন যেটা সত্যি নয় আর সেটা এক পাগলরা বলে, আর না হলে যারা অত্যন্ত দুর্নীতিপরায়ণ, যারা মারাত্মকভাবে অপরাধ প্রবণ, তারা কিন্তু এইরকম ভাবে গোপন অপরাধগুলো চেপে উল্টো দিকে তারা বলতে পারেন, একেবারে উল্টো দিকে বলতে পারেন। যারা তুখোড় অপরাধ প্রবণ তারাই এটা বলতে পারেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন যুবক কি করে তিনি এই কাজটা দিনের পর দিন করে গেলেন? বলছে ইউনিয়ন ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছেন। একটা ইউনিয়ন, একটা তিনি ভারতবাসীরা ঠিক কি চেয়েছিলেন? আজকে দেখুন সেই যাকে চ্যালেঞ্জ করেছিলেন আসুন ফলতায়, দেখুন চলে গেল সে। না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা, না ফলতায় জাহাঙ্গীরের দেখা। বলেছিল না আমি পুষ্পা, একেবারে যেখান দিয়ে যায় রাস্তা কাঁপতে কাঁপতে যায়। আমি কি বলেছিল সেটা শোনানোর চেষ্টা করব, মানে আগের বক্তব্য শোনানোর চেষ্টা করব আপনাদের সামনে, দেখি যদি খুঁজে পাই। শুনুন। আজকের ওরা অনেক খেলা দেখাচ্ছে, তা খেলা তো ওরা শুরু করেছে, শেষটা কিন্তু আমরা করব। খেলা তো ওরা শুরু করেছে, কিন্তু শেষটা আমরা করব। তাই পিকচার আবি বাকি মেরা দোস্ত, পিকচার এখন বাকি আছে, সময় শুরু হয়েছে। তোমরা ভাবছো নিজেকে কয়েকটা সিআরপিএফ নিয়ে বড় বড় বাতালা দিচ্ছ, কিন্তু আজকের বঙ্গনগর 1 নম্বর অঞ্চলে মানুষ যদি হেঁটে যায় না, সিআরপিএফ হাওয়ায় উড়ে যায়। তাই সেই বিজেপি দালাল সিআরপিএফ কে বলতে চাই, ক্ষমতা আছে বঙ্গনগর 1 নম্বর অঞ্চলে মানুষের জনসমুদ্র, জনস্রোত দেখে যাক। আমার একটা জানি না খুঁজে পেলাম কিনা, যদি খুঁজে পেয়ে থাকি তাহলে শুনেছেন তো। এই হচ্ছে উদ্ধত্ত। এবার আমি আপনাদের সামনে শোনাবো, তিনি এটাও যদি খুঁজে পাই এটাও শোনাবো। এটা হচ্ছে তিনি বলেছেন না শুভেন্দু অধিকারী তো আর্থিক প্যাকেজ দিয়েছে ফলতাতে, মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, সোনার ফলতা বানাবেন, আমি আর কন্টেস্ট করছি না। এখানে কি বলেছেন এটাও আমি শোনাবো, শুনুন তো। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। জানি না শোনাতে পারলাম কিনা, চেষ্টা করেছি, হয়তো শুনিয়েছি জানি না। তো এবার আপনারা বলুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন? কেন তিনি যদি বিশ্বাস করতেন 10 পয়সার দুর্নীতি তিনি করেননি, কেন ফলতাতে গেলেন না? কে তাকে আটকেছে? তার বিরুদ্ধে তো এই মুহূর্তে কোনো প্রচারে বাধা বা বিধিনিষেধ নেই। কেন তিনি জাহাঙ্গীর খানের পাশে গিয়ে দাঁড়ালেন না? কেন দাঁড়ালেন না? আজকে এমন জীবনের অধ্যায় রচনা করে গিয়েছেন যে দ্বিতীয়বার ওই পথে আর নামতে পারবেন না। বিশ্বাস করুন, আমার মনে হয় আমি চেষ্টা করব এর পরের দিন কোনো সাইকোলজিস্টকে ডাইরেক্ট ইন্টারভিউ নেবো। আমি চেষ্টা করব কোনো একজন সাইকোলজিস্টের সঙ্গে ইন্টারভিউ নিয়ে আমি জানার চেষ্টা করব যে কিভাবে, যে ধরুন মানে আমি একটা ঘটনা ঘটিয়েছি, ধরুন আমি ফর এক্সাম্পল আজকে আমি অফিসে গেছি, আমি কি করে ওটা সবাইকে কনভিন্স করে দেবো, এমনকি যাদের সঙ্গে অফিসে দেখাও হয়েছে তাদেরকেও আমি কনভিন্স করে দেবো যে আজকে আমি অফিসে যাইনি। কিভাবে এটা করতে পারি? ধরুন আজকে আমি অফিসে গেছি, সবার সঙ্গে দেখা হয়েছে, মিটিং হয়েছে, ঠিক আছে, কল হয়েছে, কনফারেন্স হয়েছে, তারপরে আমি ওদেরকেই আবার বুঝিয়ে দেব যে না আমি কিন্তু অফিসে আজকে যাইনি, এবং তারা বিশ্বাসও করে নেবে। ঠিক আছে, এইটা কিভাবে সম্ভব সেটা আমি আমার মাথায় দুটো রকম আসছে। এক হচ্ছে মারাত্মক, মানে সে যদি পাগল হয় তাহলে ওরকম আচরণ করে বাকিটা সবাই বুঝে যাবে, কিন্তু কেউ চুপচাপ, কেউ কোনো বক্তব্য বলবে না। আর একটা হতে পারে আমি যদি প্রবল অপরাধ মানসিকতায় আমার যদি মাথায় থাকে, আমি যদি মারাত্মক, মানে এটা অনেক ক্রিমিনালরা থাকেন, যারা বিভিন্ন রকম সিরিয়াল কিলার থেকে মারাত্মক যারা ক্রিমিনাল, আমি কারো তুলনা করছি না, আমি জাস্ট একটা ঘটনার জন্য বলছি যে যারা মারাত্মক অপরাধ প্রবণ হন তারা সত্যকে এমন ভাবে গোপন করতে পারেন, এমনকি তাদেরকে মানে 3rd ডিগ্রি অত্যাচার করার পরেও তারা
ওই মিথ্যেটাকে সত্য বলে চালায়, এত এত দূর পর্যন্ত তারা মানে হজম করতে পারে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দেখে তো ওরকম মনে হয় না, কিন্তু কি করে তিনি ওই 10 পয়সার দুর্নীতি বলে একেবারে এরকম ভাবে করে গেলেন। আর আজকে গোটা রাজ্যটা মাত্র 10টা দিন হয়েছে তছনছ হয়ে যাচ্ছে, গোটা মানে পুরো মানে ধসে পড়ছে এক একটা মন্ত্রী। কত কোটি টাকার কত 100 কোটি টাকার বা কত হাজার কোটি টাকার দুর্নীতি করেছে আপনি কল্পনা করতে পারবেন না। একটাই বক্তব্য শেষ করার আগে, এই তৃণমূল কংগ্রেসের টোটাল দুর্নীতিটা যদি অ্যাকুমুলেট করা যায়, যদি সত্যি শুভেন্দু অধিকারী এগুলোকে অ্যাকুমুলেট করে অর্থনীতিতে পৌঁছে দিতে পারে, আমার মনে হয় আমরা মহারাষ্ট্র থেকেও এগিয়ে যাব। দেখবেন শুভেন্দু অধিকারী যদি কিচ্ছু শিল্প আনারও দরকার নেই, এই তৃণমূলের দুর্নীতিবাজদের কাছ থেকে টাকাটা যদি মূল স্রোতে ফেরাতে পারে, দেখবেন যে আমাদের অর্থনীতির গতি মহারাষ্ট্রের থেকে এগিয়ে যাবে। দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথা। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, আপনারা কমেন্ট করবেন, সত্যের পথে থাকবেন, কোনো অসততার পথে থাকবেন না, সত্যের পথে থাকবেন, নিষ্ঠার পথে থাকবেন। যারা পশ্চিমবঙ্গ ভারতের ভালোর জন্য কাজ করছে তাদের সমর্থন করবেন, আর যারা এর পরেও এর বাইরে থাকছেন আপনাদের জন্য আমার কিচ্ছু বলার নেই। সবাই ভালো থাকবে, এখনকার মতো এখানেই।